আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো একজন ভালো স্টুডেন্ট আর একজন মিডল ক্লাস স্টুডেন্ট অথবা লোয়ার ক্লাস স্টুডেন্টের মধ্যে পার্থক্য কি? তোমরা নিশ্চয়ই বলবে একজন ভালো স্টুডেন্ট ও যতটা পড়ে একজন মিডল ক্লাস স্টুডেন্ট আমিও ততটাই পড়ি। ধরো বিষয়টা এরকম যে আমি একজন মিডল ক্লাস স্টুডেন্ট আর একজন ভালো স্টুডেন্ট, আসলে ও যেমন পড়তেছে আমিও তেমনই পড়তেছি, কিন্তু ও পরীক্ষাতে ভালো মার্কস পায়, আমি কেন পরীক্ষাতে ভালো মার্কস পাই না? বন্ধুরা, তোমাদের এই জায়গাতেই পার্থক্য করে দেয় তোমাদের লেখার ধরন। সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্ন এমন একটা প্রশ্ন পদ্ধতি যেখানে আসলে অল্প সময়ের মধ্যে লিখতে হয় অনেক কিছু। যেমন আমি এখানে একটা টপিক লিখে রেখেছি, সেটা হচ্ছে যে 2.5 ঘন্টায় 7টি সৃজনশীল। হ্যাঁ বন্ধুরা, কিভাবে লিখবা? 2.5 ঘন্টায় 7টি সৃজনশীল তোমাদের লিখতে হয়। কিভাবে লিখবো? অর্থাৎ আমরা যদি টাইমের কথা বলি তাহলে আমাদের টোটাল টাইম চলে আসে হচ্ছে 150 মিনিট। আমাকে 150 মিনিটের মধ্যে লিখতে হয় কটা সৃজনশীল? 7টা সৃজনশীল। দেখো বন্ধুরা, এই জায়গাতেই আসলে একটা ভালো স্টুডেন্ট টাইম মেনটেন করে লিখে, আর একজন মিডল ক্লাস স্টুডেন্ট বা তোমার হচ্ছে লোয়ার ক্লাস স্টুডেন্ট তারা কি করে? তারা শুধু পড়ে যায়, শুধু পড়ে যায়। লিখতে হবে কোন সিস্টেমে লিখতে হবে, কিভাবে লিখতে হবে এটা জানে না। ফলাফল কি? ফলাফল দেখা যায় যে ভালো স্টুডেন্টের তুলনায় মার্কস অনেক কম। এই হলো পার্থক্য। অর্থাৎ সে ভালো মার্কস পায় এবং তুমি খারাপ মার্কস পাও। কেন পাও? আমি এই কথাগুলো আজকে নিয়ে আলোচনা করতেছি সম্পূর্ণ ভিডিওতে, সুতরাং অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে সর্বপ্রথম বলবো একজন ভালো স্টুডেন্ট এবং একজন খারাপ স্টুডেন্টের মধ্যে মূল পার্থক্য হলো একজন ভালো স্টুডেন্ট টাইম মেনটেন করে পড়ে। টাইম মেনটেন করে শুধু পড়েই না, সে টাইম মেনটেন করে লিখেও। অর্থাৎ একটা প্রশ্ন লিখতে তার কতটুকু সময় দেয়া দরকার এবং তার মধ্যে তাকে কমপ্লিট করতে হবে, তার মাথায় এটা টেনশন নিয়েই সে লিখতে শুরু করে। ধরো বিষয়টা হচ্ছে এরকম, আমার একটা প্রশ্ন লিখতে 5 মিনিট টাইম দেয়া আছে। আমি কি করব? এই 5 মিনিটের মধ্যে আমাকে প্রশ্নটা লিখে শেষ করতে হবে। তাহলে আমাকে কিভাবে লিখতে হবে এই জিনিসটা সে মাথায় সেট আপ করে তবেই সে লিখতে শুরু করে। আর একজন খারাপ স্টুডেন্ট 3 ঘন্টা টাইম আছে, সমস্যা নেই, আমি লিখতে শুরু করে দেই। দেখা যাচ্ছে যে প্রথম ঘন্টায় আমরা 2টা সৃজনশীল লিখে ফেলি। অনেক স্টুডেন্ট এটা করে, প্রথম ঘন্টায় 2টা সৃজনশীল, পরের 1 ঘন্টায় কি করে? একদম 4টা সৃজনশীল। এতে করে সৃজনশীলের মান কেমন হয়? প্রথম সৃজনশীলের মানগুলো খুবই ভালো, প্রথম সৃজনশীলের মার্কগুলো হয়তো 10-এ 10 পেয়ে গেল, কিন্তু পরের গুলোতে দেখা যাচ্ছে যে 4, 5, 6 করে পাচ্ছে। এতে করে মোট ফলাফল কি? এই যে জিপিএ 5 পাচ্ছে না, খুব কাছাকাছি গিয়ে জিপিএ 5 হচ্ছে না, 70 মার্কস পাচ্ছে, 60 মার্ক পাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে তোমরা টাইম মেনটেন করবে, কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখবে? এবং আরেকটা কথা বলতে হবে, বলে দেবো, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্নে 10-এ 10 কিভাবে পাবো। সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পাওয়া কিন্তু খুবই সহজ, একটু সিস্টেম ওয়াইজ লিখলে। কিভাবে লিখতে হবে আমি সেটাই বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমত আমরা আমরা জানি যে সর্বমোট লিখতে হয় হচ্ছে 7টা সৃজনশীল, বাংলা রিলেটেড যেগুলো আছে। বিশেষ করে আমরা যদি বলি বাংলা বলতে পারি, আমরা জানি যে বাংলাতে আমাদের লিখতে হয় মোটে 7টা সৃজনশীল। টাইম হচ্ছে আমাদের 2.5 ঘন্টা, আর বাকি 30 মিনিট হচ্ছে এমসিকিউ। অর্থাৎ আমাদের কি করতে হয়? লিখতে হয় 7টা সৃজনশীল, মার্কস হচ্ছে 70। এরপর আমাদের এমসিকিউ হচ্ছে 30টা, টাস্ক করতে হয় 30টাই, মার্কস হচ্ছে 30। এই হচ্ছে আমাদের টোটাল মার্ক হচ্ছে কত? 100। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জায়গাতে সব থেকে বেশি পরিমাণে ভুল করে থাকো। এমসিকিউ 30টার ক্ষেত্রে 30 মিনিট লাগেই না। অনেক স্টুডেন্ট বলে, ভাইয়া এমসিকিউ 30 মিনিট লাগে না, আমাদের যদি এমসিকিউ সময়টা একটু কম করে দিয়ে লিখিত সময় বাড়িয়ে দিত। না, সেটা তোমাকে কখনোই করবে না এবং সেটা তোমার সুযোগ নাই। তাহলে তোমাকে কি করতে হবে? এই যে আমরা টোটাল পাচ্ছি 2.5 ঘন্টা, এর মধ্যেই তোমাকে 7টা সৃজনশীল লিখতে হবে। এখন কথা হচ্ছে যে আমি লিখতে পারি না, অনেক স্টুডেন্ট বলে আমি লিখতে পারি না, হয়তো 6টা লিখে ক খ লিখতে পারতেছি, আবার অনেক স্টুডেন্ট বলে 6টা লিখে ক খ গ লিখতে পারতেছি, আবার অনেক স্টুডেন্ট বলে অনেক কষ্টে 6টা সৃজনশীল লিখতে পারছি, 8টা সৃজনশীল লিখতে পারিনি। আবার অনেক স্টুডেন্ট এমন মনে করে যে আমি যদি 6টা সৃজনশীল ভালোভাবে লিখি তাহলে তো আমি 60 পেয়ে যাচ্ছি। কেন? তুমি কিভাবে গ্যারান্টি দাও যে তুমি 6টা সৃজনশীল লিখে 60-এ 60 পেয়ে যাবে? আমি তোমাদেরকে সাজেস্ট করবো কখনো প্রশ্ন ছেড়ে আসবে না, ফুল টাচ করবে। 7টা সৃজনশীল, হ্যাঁ 7টাই তুমি লিখে আসবে। কিভাবে লিখবে আমি আজকে সেটাই তোমাদের বুঝিয়ে দিব অল্প সময়। অর্থাৎ তোমাদের মোটে আমরা টাইম পাচ্ছি 2.5 ঘন্টা, এটাকে তোমার মিনিটে কনভার্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে 150 মিনিট। 150 মিনিটকে আমরা যদি টোটালি 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা করে সৃজনশীলের পিছনে গড়ে প্রায় 22 মিনিটের মতো করে টাইম পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে 22 মিনিট বলবো না, আমি তোমাদেরকে বলবো একটা সৃজনশীল তোমাকে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 20 মিনিটের মধ্যে। কিভাবে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করবে সেই সেট আপটা আজকে আমি তোমাদের বুঝিয়ে দেব। দেখো বন্ধুরা, সর্বপ্রথম বিষয়টা হচ্ছে তোমাকে লিখতে হবে
150 মিনিটের মধ্যে 7টা সৃজনশীল। এখন আমরা যদি একটা করে সৃজনশীলের পিছনে টাইম হিসাব করি, তাহলে আমরা দেখতে পাই যে একটা করে সৃজনশীলে আমরা গড়ে যদি 20 মিনিট করে টাইম দেই, তাহলে কিন্তু আমাদের সময় দাঁড়ায় 140 মিনিটের মতো। আর অতিরিক্ত 10 মিনিট, আমি বলবো এই অতিরিক্ত 10 মিনিটটা তোমাদের রিভাইজের জন্য রাখবে। যদি খাতা রিভাইজ না করো, তাহলেও কিন্তু ভালো মার্কস পাবে না। কেন ভাইয়া বলছি এই কথাটা? কারণ আমরা পরীক্ষার হলে লিখি কিন্তু খুব দ্রুত। এত দ্রুত লিখতে গিয়ে হয় কি, কখনো আমি প্রশ্নের নাম্বারই লিখিনি, আমি কোন প্রশ্নটা লিখতেছি সেই প্রশ্নের নাম্বার লিখিনি। অথবা দেখা যাচ্ছে যে আমি একটা প্রশ্নের নাম্বার লিখছি অথচ প্রশ্নের উত্তর লিখতেছি আরেকটা, এরকম ভুলগুলো হয়ে থাকে। অথবা দেখা যাচ্ছে যে আমি এমন কিছু কথা লিখতেছি যেটা আসলে উপরের প্রশ্নের সাথে সামঞ্জস্য নাই, অথবা বানান ভুল। এই বিষয়গুলো একটু খেয়াল করার জন্য আমরা অতিরিক্ত কমপক্ষে 10টা মিনিট হাতে রাখবো। যদি এই 10টা মিনিট হাতে না রাখো, তাহলে তুমি খাতাটা চেক করতে পারবে না। আর খাতা যদি চেক করতে না পারো, তাহলে তোমার রেজাল্ট খারাপ হবে। এটাও একটা ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্টের মধ্যে পার্থক্য। একজন ভালো স্টুডেন্ট এই যে 150 মিনিটের মধ্যেই সে 7টা সৃজনশীল লিখে এবং সে কমপক্ষে 5 থেকে 7 মিনিট আবার হাতে রেখে ওই খাতাটা চেক আপও করে। কিন্তু তুমি পারো না। কেন পারো না? তোমার সমস্যা এই জায়গাতেই। আমরা প্রথম ঘন্টায় লিখতেছি 2টা সৃজনশীল মন মতো, অনেক সময় আছে, লিখতেছি অনেক বড় বড় করে লিখতেছি, কিন্তু বাকি দেখা যাচ্ছে যে আমার কাছে থাকতেছে আরো 5টা সৃজনশীল। আমরা কি করি, পরের 1 ঘন্টাতেই 4টা সৃজনশীল লিখে ফেলি, তারপরে আধা ঘন্টা আরেকটা সৃজনশীল। এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে আমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকমটা করা যাবে না। প্রত্যেকটা সৃজনশীলকে মানসম্মত করে লিখতে হবে। প্রথম 2টা খুব ভালো লিখলাম, পরের গুলো নাই, এরকম করা যাবে না। প্রত্যেকটা সৃজনশীলকে টাইম মেনটেন করে মানসম্মত লিখবে, সৃজনশীল প্রশ্নে তুমি ফুল মার্কস পাবে। এখন দেখো, আমরা একটা করে সৃজনশীলের জন্য টাইম যদি 20 মিনিট পাই, এই 20 মিনিটের মধ্যে আমাকে লিখতে হয় কটা প্রশ্ন? 4টা প্রশ্ন। এই 20 মিনিটের মধ্যে আমাকে প্রশ্ন লিখতে হয় কয়টি বন্ধুরা? 4টা। তোমরা জানো সৃজনশীল প্রশ্ন হয় ক, খ, এরপরে গ, এরপরে কি ঘ। এই 4টা প্রশ্নে ক এর জন্য থাকে 1 মার্কস, খ এর জন্য থাকে 2 মার্কস, গ এর জন্য থাকে 3 মার্কস, ঘ এর জন্য থাকে 4 মার্কস। এখন কথা হচ্ছে ভাইয়া, ক নাম্বার প্রশ্ন এটাকে বলা হয় জ্ঞানমূলক, খ নাম্বার প্রশ্নটাকে বলা হয় অনুধাবনমূলক, গ নাম্বার প্রশ্নটাকে বলা হয় প্রয়োগমূলক, আর ঘ নাম্বার প্রশ্নটাকে বলা হয় উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই 4টি প্রশ্ন তোমাকে লিখতে হয় টাইম 20 মিনিট। কথা হচ্ছে কিভাবে লিখবো, আমি তোমাদেরকে আজকে টাইম মেনটেন করে দিচ্ছি, চেষ্টা করবে এভাবে লিখতে। এখন থেকে বিশেষ করে যারা এসএসসি 24 পরীক্ষার্থী আসো, এসএসসি 25 পরীক্ষার্থী আসো, তোমাদের সময় কম, সব থেকে বেশি সময় কম হচ্ছে এসএসসি 24 পরীক্ষার্থী। তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। শুধু পড়লেই হবে না ভাইয়া, লিখতে হবে, টাইম মেনটেন করে লিখতে হবে। তুমি পড়তেছো অনেক, একটা ভালো স্টুডেন্ট অনেক পড়তেছো, তুমিও অনেক পড়তেছো, কিন্তু একটা ভালো স্টুডেন্ট টাইম মেনটেন করে লিখতে পারতেছে, তুমি পরীক্ষার হল থেকে আফসোস করতেছো বের হয়ে, ইস আমি লিখতে পারলাম না। একটা ভালো স্টুডেন্ট সে কি বলতেছে, আমি লিখতে পারছি, 7টা লিখতে পারছি। তাহলে বলো, ওর মার্কস বেশি হবে নাকি তোমার মার্কস বেশি হবে? অথচ সেও যা পড়ছে তুমিও তাই পড়ছো, তোমার প্রশ্ন কমন ছিল কিন্তু লিখতে পারোনি। এই আফসোসটা যেন তোমার না থাকে, সেটাই আজকে আমি বলতেছি। তাহলে দেখো, কয়ের জন্য 1 মার্কস, জ্ঞানমূলকের জন্য আমি তোমাদেরকে বলবো ভাইয়া, জ্ঞানমূলকের জন্য এই একটা মার্কসের জন্য তুমি সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় দিবে। আমি ধরে নিচ্ছি তুমি 1 মিনিট একটা সময় দিবে একটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য। চেষ্টা করবে জ্ঞানমূলক প্রশ্নটাকে একটু সংক্ষিপ্ত করে লেখার জন্য। ধরো বিষয়টা হচ্ছে এরকম, যে আমি যদি বলি যে বাংলাদেশের, বা আমরা যদি বলি যে কবিগুরুর নাম কি, বা আমাদের কবিগুরুর নাম কি, এখন আমরা বলতেছি কবিগুরুর নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বললাম কবিগুরুর নাম রবীন্দ্রনাথ ঠাকুর, অথবা বললো যে বিশ্বকবির নাম কি, আমরা বললাম বিশ্বকবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এতটুকু লিখেও তুমি 1 মার্কস পাবে। আবার যদি তুমি এক কথায় একবারে লিখো রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরও কিন্তু তুমি 1 মার্কস পাবে। এখন কথা হচ্ছে, 1 নাম্বার প্রশ্নের জন্য এখানে যদি সঠিক উত্তরটা তোমার থাকে, তাহলে স্যারের মার্কস কাটার কোনো স্কোপ নাই। হাফ মার্কস দেয়া এখন কোনো নিয়ম নাই, তার মানে তোমাকে হাফ দিবে না। তুমি যদি 1 নাম্বারের জন্য, ধরো প্রশ্নটা চলে আসছে কি, যে কবিগুরু অথবা বিশ্বকবির নাম কি, তাহলে তুমি সরাসরি লিখলা রবীন্দ্রনাথ ঠাকুর। আবার কেউ লিখলো বিশ্বকবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যে লিখলো বিশ্বকবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে কি 1 মার্কস বা 1.5 মার্কস ধরে দিবে? সম্ভব? কখনোই না। তাহলে তুমি কেন এতটুকু লিখতে যাবে? তুমি সরাসরি লিখো না যে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলেও কিন্তু তুমি 1 মার্কস পেয়ে যাবে। এভাবে চেষ্টা করবে খুব অল্প সময়ের মধ্যে ক নাম্বারটা শেষ করতে। কাকে বলে টাইপের যে প্রশ্নগুলো আছে, সংজ্ঞাগুলো, এগুলো চেষ্টা করবে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে শর্ট করা যায়, মূল থিমটা কিভাবে লেখা যায়। বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বুঝে বুঝে পড়তে হবে। মূল থিমটা বুঝলে তুমি তোমার মতো করে বানিয়ে লিখতে পারবে। তাহলে দেখবে যে আমি ক নাম্বারের জন্য আমি ধরতেছি 1 মিনিট টাইম, এর বেশি তুমি নিবা না। এরপর খ নাম্বারের জন্য তোমরা কি করবা ভাইয়া,
দেখো খ নাম্বারের জন্য তোমরা সর্বোচ্চ নিবে 3 থেকে 4 মিনিট, আমি তোমাকে বলবো 3 মিনিট নেওয়াটা বেস্ট, 3 মিনিট নেওয়াটা বেস্ট। তুমি যদি খ নাম্বারে যদি 3 মিনিট নাও, এখন কথা হচ্ছে যে এই যে আমি 2 নাম্বারে যে কথাটা লিখে রেখেছি সৃজনশীলে কিভাবে লিখলে 10-এ 10 পাবো, এর কিছু কথা আছে, কিছু কারণ আছে। দেখো খ নাম্বার প্রশ্নে আমাদের প্রশ্নটার নাম কি, অনুধাবনমূলক। এই অনুধাবনমূলক অর্থটা হচ্ছে এর মধ্যে আমাদের জ্ঞানমূলক আছে এবং অনুধাবনমূলক আছে। বিষয়টা কেমন, একটা বিষয় বলবে যে এটা বলতে কি বুঝো, বা এটা কি, বা এটা আসলে কি বুঝায়। তো একটা প্রশ্ন যদি এমন চলে আসে যে এই জিনিসটা বলতে কি বুঝো, ধরো আমি একটা ফিজিক্সের বিষয়টা বলতেছি বা আমি একটা কেমিস্ট্রির বিষয় বলতেছি, ধরো এখানে বললাম যে সোডিয়ামের পারমাণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক ভর 23 বলতে কি বুঝো, আমি একটা কেমিস্ট্রি প্রশ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রশ্ন চলে আসছে যে সোডিয়ামের পারমাণবিক ভর 23 বলতে কি বুঝো, প্রশ্নে কি দিয়েছে, সোডিয়ামের পারমাণবিক ভর 23। তাহলে বন্ধুরা তোমরা কি করবে, সর্বপ্রথম যেহেতু এখানে পারমাণবিক ভর বিষয়টা চলে আসছে, তোমরা সর্বপ্রথম পারমাণবিক ভর সংখ্যা কাকে বলে এই কথাটা আগে লিখবে। এই কথাটা লেখার পরে তোমরা একটা প্যারা করবে, অর্থাৎ তোমরা একটু ফাঁকা লিখবে। মনে করো এই যে কাকে বলে এটা আমি এইটুকুর মধ্যে লিখলাম, একটুখানি ফাঁকা দিয়ে তারপরে এই যে সোডিয়ামের ভরটা 23 কিভাবে হলো তুমি সেটা লিখবে। বলবে আমরা কি জানি যে ভর সংখ্যা কাকে বলে, যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলা হয়, ভর সংখ্যা। এটা এক কথায় লিখলাম। এবার লিখবো যে সোডিয়ামের পারমাণবিক ভর 23 বলতে বোঝায় যে সোডিয়াম পরমাণুতে উপস্থিত মোট প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে 23। এটুকু কথা লিখলে কিন্তু তুমি 2-2 পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই যে খ নাম্বার প্রশ্নটা লেখার জন্য তোমাকে অবশ্যই 2টা প্যারা করতে হবে। যদি 2টা প্যারা করে লিখতে পারো তাহলে তুমি 2 মার্কস একদম ফুল পাবে। চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এভাবেই লিখতে হবে। তুমি যদি খ নাম্বার প্রশ্নটা 2টা প্যারা করে লিখতে পারো তাহলে তুমি 2 মার্কস ফুল পাবে, একদম ফুল দিতে বাধ্য স্যার। কারণ এই খ নাম্বার প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে জ্ঞানমূলকও আছে, অনুধাবনমূলকও আছে। অর্থাৎ এর মধ্যে জ্ঞানমূলক কথাটা কি, অর্থাৎ এটার মূল থিমটা কি সেটা তোমাকে খুঁজে বের করতে হবে আগে। তাহলে এভাবে খ নাম্বারটা তোমরা লিখবে। এবার দেখো বন্ধুরা তোমরা গ নাম্বারটা কিভাবে লিখবে। গ নাম্বার প্রশ্নে আমি বলতেছি, গ নাম্বার প্রশ্ন সাধারণত এমন হয়ে থাকে যে উদ্দীপকের সাথে কোনো মিল আছে কিনা, বা উদ্দীপকের কোন অংশটা তোমার পাঠ্য বইয়ের কোন অংশের সাথে মিল আছে, অথবা বলবে যে উদ্দীপকের এই অংশটা পাঠ্য বইয়ের কোন অংশের সাথে সাদৃশ্যপূর্ণ, অথবা উদ্দীপকের কোন এই অংশটা পাঠ্য বইয়ের কোন গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। প্রথম কথা হচ্ছে কি সাদৃশ্যপূর্ণ আছে কিনা বা কোন অংশের সাথে সাদৃশ্যপূর্ণ, এই কথাটাকে তোমাকে আগে এক কথায় লিখতে হবে। কি করবে, গ নাম্বারের জন্য তোমাকে 3টা প্যারা করতে হবে বন্ধুরা। গ নাম্বারের জন্য তোমাকে 3টা প্যারা করতে হবে। প্রথম প্যারাটা কি, কমপক্ষে 3 প্যারা, সাধারণত 4 প্যারা হয়ে থাকে। দেখো আমি বলতেছি, প্রথমত কি, প্রথম যদি বলে যে সাদৃশ্য আছে কিনা, তুমি প্রথম এক কথায় আগে প্রশ্নের উত্তরে লিখবে সাদৃশ্য আছে কিনা। যদি সাদৃশ্য থাকে তাহলে বলবে যে উদ্দীপকটি পাঠ্য বইয়ের অমুক গল্প বা অমুক এর সাথে সাদৃশ্যপূর্ণ, শেষ। এটা একটা প্যারা। এরপর একটুখানি ফাঁকা রাখবে। ফাঁকা রেখে এখন উদ্দীপকের কোন অংশটা সাদৃশ্যপূর্ণ, উদ্দীপকের ওই অংশটুকু সাজিয়ে লিখবে, হুবহু উদ্দীপক না। অনেক স্টুডেন্ট এই ভুলটা করে থাকে, মনে করে যে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ যেহেতু তাহলে উদ্দীপকটা লাইন বাই লাইন তুলে দিলাম, এরপরে কোন অংশের সাথে সাদৃশ্যপূর্ণ সেই অংশটা বইয়ের সঙ্গে একটু তুলে দিলাম। না, এটা করা যাবে না। উদ্দীপকটাকে একটু সাজিয়ে লিখতে হবে। উদ্দীপকটাকে একটু সাজিয়ে ছোট করে লিখবো, অত বড় লেখা তো দরকার নাই। উদ্দীপকটাকে একটু সাজিয়ে প্রথমত কি পেলাম আমরা, এর মধ্যে আমরা প্রথমে জ্ঞানমূলক পেলাম, এর মধ্যে জ্ঞানমূলক লিখলাম, এর মধ্যে আবার আমরা পরে কি করবো, অনুধাবনমূলক যেটা আমরা বলি, অর্থাৎ ওই উদ্দীপকের কোন অংশটার সাথে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকের সেই অংশটা তুমি একটু সাজিয়ে লিখবে। সাজিয়ে লিখবে, এরপরে কি লিখবে, উদ্দীপকের এই অংশটার সাথে পাঠ্য বইয়ের কোন জায়গাটা সাদৃশ্যপূর্ণ, পাঠ্য বইয়ের কোন গল্পটা সাদৃশ্যপূর্ণ সেটা লিখবে। অর্থাৎ জ্ঞানমূলক সাদৃশ্য আছে কিনা সেটা একটা প্যারা করবে, তারপর উদ্দীপকটা নিয়ে একটা প্যারা করবে, এরপর পাঠ্য বইয়ের অংশটা নিয়ে একটা প্যারা করবে, এরপর শেষে গিয়ে বলবে কি, পরিশেষে বলা যায় যে বা উপরিউক্ত সব আলোচনা হতে বলা যায় যে পাঠ্য বইয়ের এই অংশটা, উদ্দীপকের এই অংশটা পাঠ্য বইয়ের এই অংশতে সাদৃশ্যপূর্ণ। এভাবে যদি তুমি লিখতে পারো তুমি গ নাম্বারে 3-এ 3 মার্কস পাবে নিশ্চিত। স্যার তোমাকে দিতে বাধ্য যদি তথ্যগুলো সঠিক থাকে। এখন কথা হলো এই যে এতগুলো লিখতে গিয়ে তুমি সময় কত মিনিট নিবে শিক্ষার্থী বন্ধুরা? তুমি সময় গ নাম্বারের জন্য কখনোই 7 থেকে 8 মিনিটের বেশি নিবে না। 7 থেকে 8 মিনিটের বেশি নিবে না, অবশ্যই 7 থেকে 8 মিনিটের মধ্যে নিবে। 7 থেকে 8 মিনিট, আমি তোমাকে বলবো 7 মিনিট নেওয়াটা বেস্ট। এখন কথা হচ্ছে ভাইয়া 7 মিনিটের মধ্যে কেমনে কভার করবো? দেখো খুব বেশি কিন্তু না। যদি বলে যে সাদৃশ্য আছে কিনা, এক কথায় বলবো উদ্দীপকের সঙ্গে পাঠ্য বইয়ের এই অংশের সাদৃশ্য আছে, শেষ। এরপরে আমি বললাম খ নাম্বার
অনুসন্ধানের জন্য কি করতে হবে, উদ্দীপকের কোন অংশটা মিল আছে, ও আগে কিন্তু উদ্দীপক লিখবে। এখন উদ্দীপকটা সম্পূর্ণ তুলতে যাবে না, কখনই না। উদ্দীপকটাকে পড়ে ছোট করে লিখবে, ছোট করে 3 থেকে 4 লাইন লাগবেই না, 3 লাইনের মধ্যে 4 লাইনের মধ্যে চেষ্টা করবে লিখবে। এরপরে দেখবে ওইটা পাঠ্য বইয়ের কোন অংশের সাথে মিল আছে সেটা লিখবে 4 থেকে 5 লাইনের মধ্যে ঊর্ধ্বে লিখলে। লিখার পরে তোমরা এখন কি করবে, এই যে শেষে লিখবে, যে পরিশেষে বলা যায় যে বা উপরিউক্ত সব আলোচনা হতে বলা যায় যে উদ্দীপকের সাথে এটা সাদৃশ্যপূর্ণ আছে বা এই অংশটা সাদৃশ্যপূর্ণ আছে। এভাবে যদি তুমি একটা গ নাম্বার প্রশ্ন লিখতে পারো ভাইয়া, তুমি নিশ্চিত থাকো তুমি 3-এ 3 পেয়ে যাবে। এই কথাগুলো কিভাবে লিখতে হবে আমি বলে দিলাম, সর্বোচ্চ 7 মিনিট টাইমের মধ্যে। দেখো 7 মিনিট কিন্তু লাগবেই না, জ্ঞান এর মধ্যে যে জ্ঞানমূলক কথাটা এক কথায় সেটা কিন্তু 1 মিনিট লাগবেই না। এরপরে উদ্দীপকটাকে তুমি ছোট করে লিখবে, এতে করে হাইস্ট তোমার 2 মিনিট লাগবে, কারণ উদ্দীপকটা তুমি তো দেখেই লিখতেছো মূল থিমটা। সুতরাং এখানে তোমার সময় হাইস্ট হলে 2 মিনিটের মতো লাগবে বা 3 মিনিট লাগবে, 2 মিনিট লাগবেই না, 2 থেকে 3 মিনিট লাগবে সর্বোচ্চ। এরপর পাঠ্য বইয়ের কোন অংশের সাথে মিল আছে, এটা তোমার হাইস্ট হলে 2 থেকে 3 মিনিট লাগবে, পাঠ্য বইয়ের কোন অংশের সাথে মিল আছে। এরপরে পরিশেষে বলা যায়, দেখো হিসাব করে 7 মিনিটের মধ্যে কিন্তু তোমার অটোমেটিক্যালি হয়ে যায়। সুতরাং চেষ্টা করবে গ নাম্বারটা 7 থেকে 8 মিনিটের মধ্যে কমপ্লিট করবার জন্য। এবার দেখো ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নেও তোমাদের প্যারা হয়ে যাবে 4টা। ঘ নাম্বারের প্রশ্নে সাধারণত এমন প্রশ্ন চলে আসে যে তোমার মতামত ব্যক্ত করো বা এই উদ্দীপকের পক্ষে তোমার মতামত দাও। তো অথবা আবার প্রশ্ন চলে আসে যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন অংশের মিল আছে তা বিশ্লেষণ করো। এই যে বিশ্লেষণ করো বা তোমার মতামত দাও বা যুক্তি খণ্ডন করো বা আসলে যৌক্তিক কিনা, উদ্দীপকটা পাঠ্য বইয়ের সঙ্গে যৌক্তিক কিনা, অথবা উদ্দীপকে একটা কথা বললো সেটা বলবে যে টিচার বা কেউ একটা বলবে সেই কথাটা বা টিচারের কথাটা কতটা যৌক্তিক, এরকম বা যৌক্তিকতা আছে কিনা, এরকম যদি প্রশ্ন চলে আসে তাহলে তোমরা এখন কি করবে। প্রথম কথা, যদি উদ্দীপকে একটা শিক্ষক একটা কথা বললো, ধরো বিষয়টা এরকম, শিক্ষক বিজ্ঞানের জন্য এরকম আসতে পারে যে বিজ্ঞান বিষয়ে শিক্ষক একটা কথা বললো, এই জিনিসটা এভাবে করা হয়। এখন ঘ নাম্বার প্রশ্নে এসে বললো যে উদ্দীপকে শিক্ষকের বলার কথাটা যৌক্তিকতা বিশ্লেষণ করো বা যৌক্তিক কিনা। তাহলে তোমাদের প্রথম বিষয়টা কি, দেখো তো যৌক্তিকতা বিশ্লেষণ করো বা যৌক্তিক কিনা, তার মানে তোমাকে বুঝতে হবে যে কথাটা যৌক্তিক কিনা। তুমি এক কথায় আগে লিখবে যে টিচারের এই কথাটা যৌক্তিক কিনা। যদি কথাটা যৌক্তিক হয় তাহলে লিখবে যে উদ্দীপকে বলা শিক্ষকের কথাটা কি যৌক্তিক। আর যদি যৌক্তিক না হয় তাহলে সেটা বলে দিবে যে উদ্দীপকে টিচারের বলা কথাটা কি যৌক্তিক নয়। আবার যদি বিশ্লেষণ করতে বলে তাহলে বলবে যে উদ্দীপকের টিচারের এই কথাটি নিচে বিশ্লেষণ করা হলো। এভাবে একটা প্যারা, এটুকুই একটা প্যারা, জ্ঞানমূলকটা খুঁজে বের করলাম। এরপরে কি করবে, উদ্দীপকে টিচার বা উদ্দীপকের কোন অংশটা যৌক্তিকের কথা বলছে সেই অংশটাকে তুমি ছোট করে লিখবে। কখনোই হুবহু উদ্দীপক তুলতে যাবে না, যেটা আমি গ নাম্বারে বলে আসলাম, একটু ছোট করে লিখবে। ঠিক অনুরূপ ভাবে আবার কি করবে, ওই উদ্দীপকের ওই অংশটার সাথে আমি কেন যৌক্তিক বললাম, নিশ্চয়ই পাঠ্য বইয়ের কিছু একটা অংশের সাথে মিল করে আমি যৌক্তিক বললাম। তাহলে পাঠ্য বইয়ের কোন অংশের সাথে মিল আছে, কিভাবে মিল আছে সেটুকু আমি ছোট করে লিখবো। হাইস্ট হলে 4 থেকে 5 লাইনের মধ্যে লিখবো। লিখে কি করব, ওই যে আবারও ঘ নাম্বার তোমার গ নাম্বারের মতো করে শেষে লিখবো যে পরিশেষে বলা যায় যে বা উপরিউক্ত সব আলোচনা হতে বলা যায় যে আমাদের উদ্দীপকের সাথে কোন জিনিসটা যৌক্তিক আছে কিনা, এভাবে লিখবো। দেখো এখন কথা হচ্ছে গ নাম্বার এবং ঘ নাম্বারের উত্তর তো প্রায় সমান হয়ে যাচ্ছে, তবুও তোমাকে 4 মার্ক দিবে যদি তুমি ভালোভাবে মূল কথাটা লিখতে পারো। মনে রাখবে কখনোই সৃজনশীল মানেই গ নাম্বার 1 পৃষ্ঠা লিখতে হবে, ঘ নাম্বার 2 পৃষ্ঠা লিখতে হবে তাহলে 3 মার্ক 4 মার্ক না, একদম ভুয়া কথা এটা। তুমি সঠিক উত্তরটা যদি 1 পৃষ্ঠার মধ্যেও লিখতে পারো, আমি যেভাবে বললাম আমার মনে হয় এভাবে একটা গ নাম্বার প্রশ্ন লিখতে গেলে 1 পৃষ্ঠা হয়তো ফুল লাগতে পারে অথবা নাও লাগতে পারে। তুমি এভাবে লিখো, তুমি ফুল যদি নাও হয় তারপর তুমি 3 মার্ক পাবে নিশ্চিত। আবার ঘ নাম্বার প্রশ্নটা তুমি লিখতে গেলে আমি যেভাবে বললাম সেভাবে যদি লিখতে যাও, দেখবে তোমার হাইস্ট হলে 1 পৃষ্ঠা বা এর থেকে একটু বেশি লাগতে পারে, এর থেকে একটু বেশি লাগতে পারে। তো এরকম করে লিখে দেখো, তারপর তুমি ঘ নাম্বারে 4-এ 4 মার্কস পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পাওয়া কিন্তু ব্যাপার না, খুবই ইজি। সৃজনশীল প্রশ্নে মার্কস পাওয়া খুব সহজ। এভাবে তুমি দেখো। তাহলে ঘ নাম্বারের জন্য আমরা টাইম মেনটেনটা করবো কিভাবে, টাইম মেনটেনের জন্য আমি আবারও বলবো তুমি হাইস্ট হলে 8 মিনিট টাইম নাও, হাইস্ট হলে 8 মিনিট টাইম নাও। যদি 8 মিনিট টাইম নাও তাহলে আমরা একটা গড় হিসাব করে দেখি। তাহলে এখানে পাচ্ছি আমরা 1 মিনিট, এখানে পাচ্ছি ধরে নাও 3 মিনিট, তাহলে 3 আর 1-এ 4, এখানে যদি আমরা 7 মিনিট নেই, 7 4-এ কত হচ্ছে, 7 4-এ হচ্ছে তাহলে 11, আর এখানে পাচ্ছি আমরা কয় মিনিট, 8 মিনিট। তাহলে এই যে এই জায়গাতে যদি তোমার 8 মিনিট লেগে যায় তাহলে 7 4-এ 12, এই জায়গাতে হচ্ছে 8 মিনিট, অর্থাৎ এই জায়গাতে চেষ্টা করবে 7 মিনিটের মধ্যে লিখতে, তাহলে এই জায়গাতে তুমি 9 মিনিট সময় পেয়ে যাচ্ছ। দেখো 20 মিনিটের মধ্যেও কিন্তু সম্ভব।
এর জন্য কিন্তু খুব বেশি লিখতে হয় না, আমি তো বলে দিলাম ক নাম্বারের জন্য একটা প্যারা করবে, মানে ঘ নাম্বার জন্য একটা প্রথম প্যারা করবে, এরপর উদ্দীপকের কোন সাথে মিল আছে সেটা 4 থেকে 5 লাইনের মধ্যে তুমি সংক্ষিপ্ত আকারে মূল কথাটা লিখবে, এরপর ওইটুকু পাঠ্য বইয়ের কোন সাথে মিল আছে সেটুকু তুমি তোমার মতো করে সংক্ষিপ্ত আকারে লিখবে, এরপর পরিশেষে বলা যায় কি সেটা লিখবে। এভাবে যদি তুমি সৃজনশীল প্রশ্ন লিখো, আমার বিশ্বাস তুমি অবশ্যই খুব ভালো করবে। সৃজনশীল প্রশ্নে ফুল টাইম তুমি মেনটেন করতে পারবে এবং দেখবে যে তুমি মার্কসও ভালো পেয়েছো। অবশ্যই শেষে কমপক্ষে 10টা মিনিট তোমাকে হাতে রাখতে হবে ভাইয়া, আমি হাতে কমপক্ষে 10টা মিনিট তোমাকে রাখতে বলবো। কেন রাখতে বলবো? এত দ্রুত লিখতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে তুমি প্রশ্নের নামটাই লিখুনি, অথবা কত নাম্বার প্রশ্ন সেটা লিখুনি, দেখা যাচ্ছে যে এক এক খ নাম্বার প্রশ্ন, এক এক গ নাম্বার প্রশ্ন, এগুলো লিখুনি। এই যে এগুলো যেন তোমাকে ঠিকভাবে লিখো। আরেকটা ভুল কখনো করবা না, আমি তোমাদেরকে সাজেস্ট করি। দেখো অনেক স্টুডেন্ট কি বলে জানো, 1 নং প্রশ্নের উত্তর এখানে লিখলো, 1 নং প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর লিখছে, লিখে আন্ডারলাইন করছে, আন্ডারলাইন করে কখনোই আবার এরকম করে আরেকটা আন্ডারলাইন করতে যাবে না, কখনোই আন্ডারলাইনের সময় বেশি দিতে যাবে না, একদম সময় নেই এত, একদম শুরু করে একটা টান দিবে, সোজা হোক বাঁকা হোক সেটা তোমার সমস্যা না। এবার কথা হচ্ছে যে 1 নং প্রশ্নের উত্তর আমি লিখলাম, অনেকে কি করে ক নাম্বার লেখে এইখানে, আবার ক নাম্বার শেষ করে খ নাম্বার লেখে এইখানে, আবার খ নাম্বার শেষ করে গ নাম্বার লেখে এইখানে, না, এটা তুমি কখনোই করবা না। কেন করবা না আমি বলি, কারণ আমাদের বাংলাদেশে যে টিচার গুলো, শিক্ষক গুলো খাতা কাটে, তাদের সবার কিন্তু এরকম মন মানসিকতা নাই বা এত সময়ও নাই যে তোমার হিজিগিজি লেখার মধ্যে খুঁজে দেখবে তোমার ক নাম্বার কোথায় শেষ হয়েছে, খ নাম্বার কোথায় শুরু হয়েছে। এমন হয়ে গেল হয়তো বা দেখা যাচ্ছে যে তোমার ক নাম্বার শেষ হয়ে গেছে, খ নাম্বার তুমি শুরু করে দিছো, সেটা স্যারের চোখেই পড়েনি, অথবা তোমার খ নাম্বার শেষ হয়ে গেছে অথবা তোমার গ নাম্বার শুরু করে দিছো, স্যারের চোখেই পড়েনি, তোমার সম্পূর্ণটা মিলে স্যার 2 মার্ক দিয়ে গেল বা সম্পূর্ণটা মিলে স্যার 3 মার্ক দিয়ে গেল। এই জন্য এটা কখনোই করবা না। তাহলে করবা কি, এভাবে লিখবা যে 1 এর ক নং প্রশ্নের উত্তর। কিভাবে লিখবা আমি বলে দেই, এভাবে প্রত্যেকটাই লিখবা, একটু সময় লাগবে কিন্তু এভাবে লিখলে ফুল মার্কসটা তুমি পাবা। লিখবা কি যে 1 এর ক নং প্রশ্নের উত্তর, ক নং প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর। আবার তুমি এক টানে দিলা, ক নাম্বারটা লিখলা, লিখার পরে আবার কি করবে, লিখবে 1 এর খ নং প্রশ্নের উত্তর। খুব বেশি টাইম লাগবে না ভাইয়া, এভাবে লিখবে যে 1 এর খ নং প্রশ্নের উত্তর, খ নম্বর প্রশ্নের উত্তর শেষ করে আবার লিখবে 1 এর গ নং প্রশ্নের উত্তর, গ নম্বর প্রশ্নের উত্তর শেষ করে আবার লিখবে 1 এর ঘ নং প্রশ্নের উত্তর। টাইম মেনটেন কর, আমি কিন্তু হিসাব বলে দিলাম, খুব বেশি টাইম লাগবে না, এই যে টান দিতে গিয়ে সময় নেবা না, এটা খুব দ্রুত লিখবে, দেখবে যে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি তোমার 20 মিনিটের মধ্যে কভার হবেই নিশ্চিত। সুতরাং এভাবে তোমরা যদি লিখতে পারো অবশ্যই সৃজনশীল ভালো করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, তোমরা অবশ্যই জানাবে তোমাদের এখান থেকে কতটুকু বা ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও। আর একটা কথা না বললেই নয়, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলছি এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আসতেছে। ধন্যবাদ।